নিয়ে চলে এসেছি তোমাদের ক্লাস 11 এবং ক্লাস 12 এর ফার্স্ট সেমিস্টার আর থার্ড সেমিস্টারের যে পরীক্ষা সেটা হবে এমসিকিউ বেসড, যেখানে তোমাকে দেওয়া হবে ওএমআর শিট। সেই ওএমআর শিট কিভাবে ফিল আপ করতে হবে তার সম্পূর্ণ আপডেট তথ্য নিয়ে চলে এসেছি। চলো দেখে নাও কিভাবে এই ওএমআর তুমি সঠিকভাবে সম্পূর্ণভাবে ফিল আপ করবে। চলতি শিক্ষাবর্ষে অর্থাৎ 2025-26 শিক্ষাবর্ষে তোমরা বর্তমানে যারা ক্লাস 11-এ ভর্তি হলে এবং তোমরা যারা ক্লাস 12-এ উঠলে, খুব তাড়াতাড়ি তোমাদের যে পরীক্ষাগুলো হতে চলেছে সেটা হচ্ছে ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার আর ক্লাস 12-এর থার্ড সেমিস্টার। আর এই যে দুটো পরীক্ষার কথা বলছি, এই দুটো পরীক্ষার জন্যই তোমাদের দুটো ক্লাসেরই যে উত্তরপত্র থাকবে সেটাকে বলা হচ্ছে ওএমআর শিট। ক্লাস 11 তোমরা যেহেতু প্রথমবার এই পরীক্ষা দেবে তাই তোমাদের হয়তো ধারণা সেই অর্থে নেই, কিন্তু ক্লাস 12 যারা থার্ড সেমিস্টার দেবে তাদের এই অভিজ্ঞতা কিন্তু অলরেডি হয়ে গেছে, কারণ তোমরা ফার্স্ট সেমিস্টারে সেরকমই ওএমআর শিটের উপরে পরীক্ষা দিয়ে চলে এসেছো। তো এই যে তোমাদের পরীক্ষার উত্তরপত্র, সেই উত্তরপত্র অর্থাৎ ওএমআর শিট সম্পর্কে কিছু টিপস, ট্রিক্স, সাবধানবাণী সব রকম তথ্য নিয়ে চলে এসেছি আজকের উপস্থাপনায়। প্রত্যেকের জন্য মানে ক্লাস 11 এবং ক্লাস 12 তোমাদের প্রত্যেকের জন্যই কিন্তু এই উপস্থাপনাটা ভীষণ জরুরি। মনোযোগ সহকারে শুনতে হবে কোন কোন জিনিসগুলো, কোন কোন কথাগুলো তোমাকে মাথায় রাখতে হবে, কোন জায়গাগুলোয় ভুল হওয়ার সম্ভাবনা থাকবে সেইগুলো তোমাকে শুধরে নিতে হবে, কোন কোন জিনিস তোমার একেবারে করা যাবে না, কি কি তোমাকে মাথায় রাখতেই হবে, না হলে তোমার উত্তরপত্রটা সম্পূর্ণ ক্যান্সেল হয়ে যেতে পারে। তাই তোমাকে বুঝে নিতে হবে এবং জেনে নিতে হবে এই ওএমআর শিট ঠিকঠাকভাবে ফিল আপ করার সঠিক পন্থা। এই যে ফার্স্ট এবং থার্ড সেমিস্টারের পরীক্ষা এমসিকিউ বেসড পরীক্ষা, এই জায়গায় যারা ক্লাস 11 তারা তো ভীষণ আনন্দে রয়েছে। প্রথম পরীক্ষা এবং সেটা ওএমআর এ দিতে হচ্ছে, তো কি হয়েছে, যেহেতু এমসিকিউ পরীক্ষা এটা তো কোনো ব্যাপারই নয়, খুব ক্যাজুয়ালি নিয়ে নিচ্ছ পুরো ব্যাপারটা। আর যারা ক্লাস 12-এ থার্ড সেমিস্টার দিতে চলেছো তারা কিছুটা হলেও যেহেতু অভিজ্ঞতা সঞ্চয় করে এসেছো, তাই তোমরা জানো যে এতটাও বোধহয় ক্যাজুয়ালি নেওয়া যায় না ব্যাপারটাকে। যেহেতু হাতে সময় খুব কম, মাত্র 3 মাস, আর সামনেই তোমাদের পরীক্ষা, যে কোনো সাবজেক্টের জন্যই সিলেবাসটা কিন্তু তোমাদের অনেক বেশি। তাই এখান থেকে যে কোনো রকম প্রশ্ন হতে পারে এমসিকিউ প্রশ্নের কোনো সাজেশন হয় না। যে কোনো প্রশ্ন যেহেতু হয় তাই প্রশ্নটা কিন্তু তোমার সহজ ভেবে নেওয়াটা একেবারেই মূর্খামি হবে। তুমি ভেবে রাখো যে টেক্সট বইয়ের প্রত্যেকটা লাইন থেকে, মানে প্রতিটা বইয়ে প্রতিটা সাবজেক্টের প্রত্যেকটা লাইন থেকে কিন্তু প্রশ্ন হওয়া সম্ভব। তাই টেক্সট বই যদি খুঁটিয়ে না পড়া হয় তাহলে কিন্তু এখানে নাম্বার তোলাটা সত্যি একটু কঠিন হয়ে যাবে। তো তোমরা যারা এই প্রথম পরীক্ষা দিতে চলেছো, মানে ক্লাস 11-এর কথা বলছি, যারা প্রথমেই এমসিকিউ বেসড পরীক্ষা দিতে চলেছো তারা তো খুব মজাতেই রয়েছো। এমসিকিউ পরীক্ষা মানে অনেক ফেসিলিটিস, যেমন দাগ নম্বর দেওয়ার কোনো ঝামেলা নেই, ওএমআর শিটে সেটা দেওয়াই থাকবে। ভাবতেই হবে না কিভাবে উত্তরটা লিখবো, কোথা থেকে শুরু করব, কিভাবে লেখার বাঁধনিটা হতে হবে, এরকম নিয়ে কোনো ভাবনা চিন্তা নেই। তাছাড়া কোথায় গিয়ে প্যারা চেঞ্জ করব সেটা ভাবতে হবে না, স্পেলিং মিস্টেক হয়ে যাচ্ছে কিনা সেটা ভাবতে হচ্ছে না, কাটাকুটি হয়ে যাচ্ছে খাতায় সেটা নিয়েও ভাবতে হচ্ছে না, হ্যান্ড রাইটিং খারাপ হচ্ছে না মোটামুটি বোঝার মতন হচ্ছে এটা নিয়েও ভাবতে হচ্ছে না। তার কারণ শুধুমাত্র গোল পাকাতে হবে, ওএমআর শিটে শুধুমাত্র গোল পাকাতে হবে। তাই ভীষণ মজায় রয়েছো, খুব খুশিতে রয়েছো, কিন্তু না, এখানেও হয়ে যেতে পারে মারাত্মক ভুল। মাত্র ছোট্ট কিছু কিছু কারণে তোমার কিন্তু এই উত্তরপত্র সম্পূর্ণ ক্যান্সেলও হয়ে যেতে পারে। বিশেষ করে তাদেরকে বলবো যারা ক্লাস 12-এ থার্ড সেমিস্টার দিতে চলেছো। ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের ওএমআর শিট সেটা ম্যানুয়ালি চেকিং হয়েছে, ম্যানুয়ালি চেকিং হবে যারা 11 দেবে। আর যারা 12-এ 11 দিয়ে চলে এসেছো তাদের জন্য বলছি তোমাদের খাতা কিন্তু ম্যানুয়ালি চেক করা হয়েছিল। যেহেতু খুব অল্প পরিমাণ খাতা, প্রত্যেকটা স্কুলের নিজস্বভাবেই খাতা যেহেতু চেক হয়েছে তাই সেটা কিন্তু ম্যানুয়ালি চেক হয়েছে। কিন্তু যখন থার্ড সেমিস্টারের পরীক্ষা তুমি দিচ্ছ বোর্ড এক্সাম হিসাবে, বোর্ডের প্রশ্নপত্রের পরীক্ষা দিচ্ছ, বোর্ডের ওএমআর শিটে তোমাকে অ্যান্সার করতে হচ্ছে, সেখানে কিন্তু সেটা মেশিনে চেক হবে। তোমার এই ওএমআর শিট মানে অ্যান্সার স্ক্রিপ্টটা সেটা কিন্তু মেশিনে চেক হবে। তাই সামান্যতম ভুল হলেও কিন্তু তোমার উত্তরপত্র সম্পূর্ণ বাতিল হয়ে যাবে। আর এই ওএমআর শিট ফিল আপ করাটা কিন্তু এতটাও সহজ জিনিস নয়। কিছু কিছু ছোট ছোট জায়গা যেগুলো আমি তোমাদের ধরিয়ে দিতে চলেছি, সেই জায়গাগুলো এমন ভুল হয়ে
যায় যে যারা যথেষ্ট ভালো পড়াশোনা করে, র্যাঙ্ক হোল্ডার বলা যায়, তারাও কিন্তু এই জায়গাগুলোয় ভুল করে আসে এবং নাম্বারটা অনেকখানি কমে যায়, এমনকি বাতিলও হয়ে যেতে পারে উত্তরপত্রটা। তো সেই জায়গায় তোমাকে সচেতন হতে হবে যাতে কোনোভাবেই উত্তরপত্র বাতিল না হয় এবং তুমি ঠিকঠাকভাবে ওএমআরটা ফিল আপ করে আসতে পারো। এই যে বারবার ওএমআর কথাটা বলছি, তোমাদেরকে একবারও মনে হচ্ছে না ওএমআর এর ফুল ফর্মটা আসলে কি? এর ফুল ফর্ম হচ্ছে অপটিক্যাল মার্ক রিকগনিশন। তো এই যে ওএমআর সিটটা, আবারও বলছি, ক্লাস 11-এর জন্য ম্যানুয়ালি চেক হবে হয়তো, কিন্তু ক্লাস 12-এর জন্য কিন্তু মেশিনে চেক হবে। এই হচ্ছে সেই মেশিন, যেই মেশিনের মাধ্যমে ওএমআর চেক হবে। এইখান থেকে তোমার যখন ওএমআর সিটটা দিয়ে দেওয়া হবে, অর্থাৎ তোমার অ্যান্সার স্ক্রিপ্টটা দিয়ে দেওয়া হবে, সেখানে কিন্তু আগে থেকেই মেশিনের মধ্যে সঠিক উত্তরগুলো পুট করা রয়েছে। তোমার যখনই সিটটা এর মধ্যে দেওয়া হবে তখনই কিন্তু সেটা চেকিং হয়ে বেরিয়ে চলে আসবে এবং মার্কসটা পুট হয়ে যাবে, কত মার্কস তুমি পাচ্ছ, মানে খুব ইজিলি ওয়েতে হয়ে যাবে। আবার তোমার জন্য কিন্তু এই পন্থাটা ভীষণ ভয়ঙ্করও হতে পারে। কিছু কিছু রুলস, সেগুলো যদি তুমি না মেনে থাকো তাহলে তোমার এই ওএমআর ক্যান্সেলও হয়ে যেতে পারে। তুমি ভীষণ খুশি হয়ে গেছো যে পরীক্ষা তো খুব ভালো হয়েছে, খুব ভালো উত্তর দিয়েছো, কিন্তু দেখা গেল তোমার সেই ওএমআরটা হয়তো বাতিল হয়ে গেছে বা ভীষণ কম নম্বর এসেছে কিছু কিছু ভুলের জন্য। আর এই জায়গায় কিন্তু কোনো পিপিআর এর কোনো সুযোগ থাকবে না। ওএমআর সিটের কোনো স্ক্রুটিনি রিভিউ এইভাবে কিন্তু করা সম্ভব হবে না। তাহলে তাই তোমাকে সজাগ থাকতেই হবে এবং সচেতন হয়ে ওএমআরটা ফিল আপ করতে হবে। এখানে আমি তোমাদেরকে একটা স্যাম্পল ওএমআর কপি দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে সেই স্যাম্পল ওএমআর কপি, যেটা WBCAGC বোর্ডের তরফ থেকে কিন্তু পাবলিক করা হয়েছিল। এই ধরনের ওএমআর সিট তোমরা ক্লাস 11-এ যারা উঠছো তোমরা পাবে এবং ক্লাস 12-এর ওএমআর সিটও কিন্তু এই ধরনের। তো এই নিয়ম অনুযায়ী তোমার দেখো এখানে 1-এর দাগ, 2-এর দাগ, 3-এর দাগ, এইভাবে বেশ কিছু দাগ নম্বর দেওয়া রয়েছে 9-এর দাগ পর্যন্ত। তো তার মধ্যে তোমাকে কোনগুলো ফিল আপ করতেই হবে? অবশ্যই ফিল আপ করতে হবে 1, 2, 3, 4, 5, 6 এই পর্যন্ত ফিল আপ করতেই হচ্ছে। 7, 8টা তোমার ফিল আপের জায়গা নয়, এরপরে ফিল আপ করতে হবে 9। এবার এখানে তোমাকে কি কি তাহলে ফিল আপ করতে হবে সেটা আমি একটু বলে দিই, দেখে নাও। 1 নম্বরে রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার। তোমার যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা এই জায়গায় পুট করতে হচ্ছে। 2 নম্বরে রয়েছে রোল, আর তার পাশে রয়েছে নম্বর, আলাদা আলাদাভাবে রোল আলাদা, নম্বর আলাদা পুট করতে হবে। এরপরে যে অংশটা রয়েছে দেখো, কোশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বার। এই নাম্বারটা অবশ্যই তোমাকে ঠিকঠাক করে দিতে হবে, কোশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বার। আরও একটা জায়গায় যেখানে ভীষণভাবে সচেতন হতে হবে, এটা বিশেষত আমি ক্লাস 12কে বলবো, অবশ্যই খুব সতর্ক থাকতে হবে তোমাকে, সেটা হচ্ছে কোশ্চেন বুকলেট সেট। কোশ্চেন বুকলেট সেট এখানে এই যেগুলো দেওয়া আছে দেখো WXYZ, এর মধ্যে তোমার কোন সেটটা পড়েছে সেটা কিন্তু একেবারেই ঠিকঠাক মানে নির্ভুল হতে হবে। ধরো তুমি একটা সেট পেয়েছো, ভুলবশত অন্য একটা সেটের মধ্যে মার্ক করে চলে এসেছো, আর যে সেটটা পেয়েছো তার অ্যান্সার করে এসেছো এবং প্রত্যেকটাই ঠিক, কিন্তু সেক্ষেত্রে কি সমস্যা হতে পারে? তোমার পুরো উত্তরটাই কিন্তু ভুল হয়ে যেতে পারে। তার কারণ তুমি এখানে যে বুকলেট সেট নাম্বার দিয়েছো তার সঙ্গে অ্যান্সারের কিন্তু কোনো মিল থাকবে না। তুমি করে এসেছো একটা বুকলেটের অ্যান্সার, আর এখানে করেছো আর এক রকম বুকলেট নাম্বার, একরকম বুকলেট সেট। সুতরাং এই জায়গায় খুব কেয়ারফুল থাকতে হবে তোমাকে। এখানে কোশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বার এটা ঠিকঠাক করে দিতে হবে, তারই সঙ্গে সঙ্গে কোশ্চেন বুকলেট সেট এটাও তোমাকে ঠিক করে দিতে হচ্ছে। আর এরপরে 5-এর দাগে দেখো কি রয়েছে, সাবজেক্ট কোড। তুমি যে সাবজেক্টের পরীক্ষা দিচ্ছ সেই সাবজেক্টের কোডটা অবশ্যই এখানে দিতে হচ্ছে। এরপরে 6 নম্বরে তোমার থাকছে কি, ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট। তোমার ফুল সিগনেচার থাকবে, স্পষ্ট করে সুন্দর করে লিখবে। 7, 8 এটা তোমার জন্য নয়, এটা ইনভিজিলেটরের জন্য। 7, 8 এই কলামটা ইনভিজিলেটর তিনি ফিল আপ করবেন। এরপরে 9-এ আছে সাবজেক্ট। সাবজেক্ট কিন্তু অবশ্যই সুন্দর করে ফিল আপ করতে হবে, গোটা গোটা করে পরিষ্কার করে ফিল আপ করবে। প্রয়োজনে সবই ক্যাপিটাল লেটারে করতে পারো, আপার লোয়ারে করলেও কোনো অসুবিধে নেই, কিন্তু জড়িয়ে যেন বোঝা যাচ্ছে না এরকম না পরিস্থিতি তৈরি হয়। ক্লিয়ারলি লিখবে, তাতে প্রয়োজনে ক্যাপিটালে লিখবে, তবে কাটাকুটি করার একেবারেই চেষ্টা করবে না। বিশেষত ক্লাস 12কে বলছি, ওএমআরে যেন কোথাও কোনো রকম কাটা ছেঁড়া জোড়া এরকম কিছু যেন না হয়, তাহলে অবিলম্বেই তোমার সেই ওএমআর কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। ভীষণভাবে সতর্ক থাকো, খুব গুরুত্বপূর্ণ কথা মাথায় রাখো, ওএমআরে কিন্তু কোনোভাবেই কাটাকুটি করা চলবে না। আশা করি এই পোর্শনটা বুঝতে পেরেছো। তাহলে এবার নিশ্চয়ই তোমাদের মনে প্রশ্ন হচ্ছে, বিশেষ করে যারা ক্লাস 11 রয়েছে, যে এখানে তো রেজিস্ট্রেশন নাম্বারটা আমি লিখে নিলাম, কিন্তু নিচেই এত নাম্বার কেন করা রয়েছে?
ধরে নাও তোমার এই রেজিস্ট্রেশন নাম্বার আমি সাপোজ ধরে নিচ্ছি 1 2 3 4 5 6 7 8 এরকমভাবে নাম্বারটা রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার। তাহলে তুমি এখানে যে নাম্বারটা লিখলে এই সোজা এখানে 1টাকে সার্কেল করতে হবে, আবার তারপরে যে সংখ্যাটা থাকবে, যে ডিজিটটা থাকবে, অর্থাৎ যদি 2 থাকে তাহলে 2-এর ঘরটাকে ফিল আপ করতে হবে, যা থাকবে যদি 6 থাকে 6-এর ঘর ফিল আপ করতে হবে। মানে এখানে তুমি যে যে সংখ্যা বসিয়েছো সেই সোজা সেই জায়গাগুলোকে কিন্তু ফিল আপ করে দিতে হবে একইভাবে পুরোটা 1 2 3 এটা কিন্তু পুরোটা একইভাবে করতে হবে। 4 নম্বরে তাহলে কি হচ্ছে কোশ্চেন বুকলেট সেট, সেটা এখানে তুমি লিখছো, কোন সেট তুমি পেয়েছো সেটা এখানে লিখতে হবে, আর সেই সোজা কিন্তু গোল করে দিতে হবে। ধরে নাও তুমি পেয়েছো এক্স, তাহলে এই বক্সে লিখতে হবে এক্স এবং এই এক্সের পাশে গোল করতে হবে। এখানে সাবজেক্ট কোড লিখতে হবে এবং সেই অনুযায়ী তোমার যে সাবজেক্ট কোডটা আছে সেই অনুযায়ী এখানে তোমাকে ফিল আপ করতে হবে। এইভাবে সম্পূর্ণটা হয়ে গেল। নেক্সট যে পার্ট, যেটা গুরুত্বপূর্ণ পার্ট, সেটা খুব ভালো করে দেখে নাও। সেটা হচ্ছে আমাদের এই অংশটা, এই যে 10-এর দাগে অ্যানসার্স বলে লেখা আছে, দেখো এই জায়গাটায় কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, মানে এটাও ততটাই গুরুত্বপূর্ণ, এটা যতটা গুরুত্বপূর্ণ এটাও কিন্তু ততটাই গুরুত্বপূর্ণ। এবার এটা তোমার ফিল আপ হয়ে গেল। নেক্সট এই পোর্শানে যখন তুমি ফিল আপ করছো তখন তোমাকে কি কি দেখতে পাবে, তুমি ক্লাস 11 এবং ক্লাস 12 দুজনের কথাই বলছি। ক্লাস 12-এর একটা পূর্ব অভিজ্ঞতা হয়ে গেছে, তারপরে ক্লাস 11কে সেই জন্য আরও বেশি বেশি করে এটা মাথায় রাখতে হবে। তোমাদের এখানে থাকবে কি 40টা, দেখো এরকম মার্কিং করা রয়েছে, কোশ্চেন নাম্বার অ্যান্সার্স। কোশ্চেন নাম্বারে থাকবে 1 2 3 করে, মোট 40টা দেখো প্রশ্নের জন্য দাগ নম্বর রয়েছে, কোশ্চেন নাম্বার রয়েছে। আর তার অ্যান্সারের জন্য কোথাও কিচ্ছু লেখা থাকবে না, শুধু ABCD এইভাবে লেখা রয়েছে প্রত্যেকটার জন্য। এই জায়গাটাই হচ্ছে তোমাকে খুব ভালো করে নিখুঁতভাবে ফিল আপ করতে হবে এবং কি করতে পারবে আর কি করতে পারবে না সেটাই এবার বলে দিচ্ছি, শুনে নাও। তুমি যদি চ্যানেলে প্রথমে এসে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে অল করতে একেবারেই কিন্তু ভুলবে না। দেখো এখানে তোমাদেরকে একটু বলে রাখি, এই যে তোমাদের ওএমআর সেটের পরীক্ষাটা, এই পরীক্ষার টাইম হচ্ছে 1 ঘন্টা 15 মিনিট। তাহলে 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে তোমার সমস্ত সার্কেলগুলোকে যাতে ঠিকঠাক করে করতে পারো, প্রপার ওয়েতে করতে পারো, তার জন্য কিছু ট্রিক্স তোমাকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে, সেইগুলো এখন বলে দিচ্ছি। দেখো 1 ঘন্টা 15 মিনিট সময়টা তুমি যদি ভেবে থাকো অনেকটা সময় ওএমআর ফিল আপের জন্য, তাহলে কিন্তু তুমি ভুল ভাবছো। তার কারণ প্রথম পোর্শনটা, অর্থাৎ আমি এই যে 10-এর দাগের আগে পর্যন্ত মানে 9 দাগ পর্যন্ত এতক্ষণ যা যা বললাম, এটা ফিল আপ করতে কিন্তু যথেষ্ট টাইম লাগার কথা। খুব কেয়ারফুলি সেটা তোমাকে করতে হবে, কারণ তোমার এই ওএমআর এর যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে খুবই কম, মানে একেবারে ক্ষীণ সম্ভাবনা রয়েছে যে তোমাকে ওএমআর চেঞ্জ করে দেওয়া হবে। এই সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। ক্লাস 11-এ যেহেতু স্কুলের তরফে হচ্ছে সেখানে তবু হয়তো প্রোভাইড করা হবে, কিন্তু ক্লাস 12-এর ক্ষেত্রে সম্ভাবনা একেবারেই কম। তাই খুব কেয়ারফুলি তোমাকে এই 9 পর্যন্ত ফিল আপ করতে হচ্ছে। এবার এই 10-এর দাগে কি হচ্ছে, তোমার এখানে 40টা প্রশ্ন দাগ নম্বর রয়েছে। এইবার তোমাদের যে সাবজেক্টগুলো রয়েছে তার মধ্যে কিছু আছে প্র্যাকটিক্যাল বেসড সাবজেক্ট, কিছু আছে নন প্র্যাকটিক্যাল বেসড। যেগুলো প্র্যাকটিক্যাল বেসড সাবজেক্ট সেখানে কি হচ্ছে 35 নম্বরের উত্তর করতে হবে, কারণ 35টা প্রশ্ন থাকবে। আর যেগুলো নন প্র্যাকটিক্যাল সেখানে থাকবে 40 নম্বরের, তাই 40টা প্রশ্নের দাগ নম্বর রয়েছে। তো তোমাদের এই সেম অ্যান্সার স্ক্রিপ্টই কিন্তু দেওয়া হবে, মানে সেম ওএমআর সিটি প্রত্যেকবারে দেওয়া হবে। এইবার তোমার যেগুলো 35 নম্বরের পরীক্ষা সেখানে কিন্তু তোমার ওই 35 দাগের মধ্যেই তোমাকে সেগুলো সার্কেলিং করতে হবে। তুমি কোনো কারণে 36 37 38 এসে করতে পারবে না, মানে 35টাই ফিল আপ করবে, বাকি 5টা ছাড়া থাকবে। আর 40 নম্বরের যেগুলো সেগুলো তো 40টাই তোমাকে করতে হচ্ছে। এই হচ্ছে প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হিসেবে যেটা, সেখানে হচ্ছে কোনো রকম জেল পেন কিন্তু তুমি ইউজ করতে পারবে না, কোনো পেন্সিল ইউজ করতে পারবে না। তাহলে কি করতে পারবে, অনলি ব্ল্যাক বল পেন নয়তো ব্লু বল পেন, ব্যাস এই দুটোর মধ্যে হয় ব্লু না হলে ব্ল্যাক বল পেন শুধুমাত্র তুমি ইউজ করতে পারছো, কোনো রকম জেল পেন কিন্তু একেবারেই নয়। এটা খুব ভালো করে মাথায় রাখো, দুটো ক্লাসের জন্যই আমি বলছি। এরপরে যে ক্রাইটেরিয়া সেটা কি, সেটা হচ্ছে যে এই যে দেখছো অপশানগুলো রয়েছে ABCD, এই ABCD যখন তুমি সার্কেল করবে সেখানে কোনো রকম সাইন দিলে হবে না। মানে এই যে আমি এখানে দেখো দেখিয়েছি যে এরকম ক্রস সাইন যদি তুমি দাও এটা কিন্তু একেবারেই হবে না, বা যদি রাইট সাইন দাও সেটাও কিন্তু হবে না। কোনো রকম সাইন তোমাকে দিতে বলা হয়নি, বলা হয়েছে পুরোটা সার্কেল করতে। এবং এই সার্কেলের মধ্যে কোনো অংশ যদি তুমি ছেড়ে রাখো সেটাও যেমন হবে না, তেমনি আবার সার্কেলের বাইরে গিয়ে হয়তো ফিল আপ করে ফেলছো সেটাও কিন্তু চলবে না। তোমার টোটাল ফিলিংটা কিন্তু হবে শুধুমাত্র সার্কেলটাকে কেন্দ্র করেই।
এইবার কখন তাহলে তুমি এটা একদম প্রপার ওয়েতে করতে পারবে, যে বেরিয়েও যাবে না আবার কোথাও ফাঁকাও থাকবে না? তার জন্য আমার মনে হয় তোমাকে এটা মাথায় রাখার প্রয়োজন রয়েছে। তুমি প্রথমে যেটাকে অ্যান্সার হিসেবে ভাবছো, ধরো কোনো একটা প্রশ্ন, তার অ্যান্সার তুমি ভাবছো বি, তাহলে ওই বিটাকে যতটা সার্কেল রয়েছে সেই সার্কেলের আউটলাইনটা তুমি আগে করে নাও পেন দিয়ে। আউটলাইনটা যদি করে নাও তাহলে তুমি বুঝে গেলে যে এর বাইরে আর পেনটাকে যাওয়া চলবে না। তারপরে তুমি সেটাকে যেমন করে শ্যাডো করা হয় সেইভাবে পুরোটাকে ফিল আপ করে দাও। এক্ষেত্রে তাহলে কি হবে, তোমার যেমন কোথাও ব্ল্যাঙ্কও থাকবে না, তেমনি সেই কালিটা বাইরেও আবার বেরিয়ে যেতে পারবে না। এইভাবে ফিল আপ করলে কিন্তু ঠিকঠাকভাবে ওএমআরটা ফিল আপ হবে এবং খুব সুন্দরভাবে হবে, পরিচ্ছন্নভাবে হবে, সময়ের মধ্যেও হবে। নেক্সট যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে খুব 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 ভাবে সতর্ক থাকতে হবে যে জায়গাটায়, সেটা হচ্ছে কি পরীক্ষার হলে তোমাকে কি কি প্রোভাইড করা হচ্ছে, একটা কোশ্চেন বুকলেট দেওয়া হচ্ছে আর একটা ওএমআর শিট দেওয়ারও হচ্ছে। এইবার তোমার কাজ হবে তুমি বুকলেটটা ভালো করে পড়ে নিয়ে সেখানে যেগুলো তোমার সঠিক উত্তর মনে হচ্ছে ওখানেই মার্ক করে দাও, মানে কোশ্চেন বুকলেটে মার্ক করে রাখো। তুমি কিন্তু ওএমআর এখন হাতও দেবে না। ওএমআর যদি সঙ্গে সঙ্গে করতে চাও তাহলেও সেটাও যেমন হতে পারে, কিন্তু সেখানে সময়টা অনেকটা বেশি চলে যেতে পারে। আবার একেবারে সব করে নিয়ে তারপরে ফিল আপ করবে, এটাও করাটা একেবারেই ঠিকঠাক হবে না। তাহলে তোমার কি করণীয় হবে, তুমি প্রশ্নটা ঠিকঠাক করে পড়ে নিলে, পড়ে নিয়ে ওই বুকলেটের মধ্যে একটা কোনো সিম্বল দিয়ে সেটাকে মার্ক করে রেখে দিলে। এইবার তোমার ধরো 40টাই দাও বা 35টা দাও, সেখানে তুমি আগে বেছে নাও 5টা 5টা করে, মানে ধরো 1 থেকে 5 এইগুলোর উত্তর তুমি করে নিলে। উত্তরটা করে নেওয়ার পর সঙ্গে সঙ্গে কিন্তু ওএমআর এখানে ফিল আপ করে নাও। তার কারণ কেন বলছি, দেখো ওএমআর এ শুধুমাত্র দাগ নম্বর আর পুরো ওএমআর জুড়ে শুধু ABCD, চোখের নিমেষে অনেক সময় অনেক কিছু ভুল হয়ে যেতে পারে। বিশেষত যেহেতু সময়টা 1 ঘন্টা 15 মিনিট, আর যখন যদি কোনো প্রশ্ন পড়তে গিয়ে তোমার অনেকটা সময় চলে যায়, বুঝতে গিয়ে সময় চলে যায়, হয়তো অজানা কোনো প্রশ্ন এসে গেছে, সেক্ষেত্রে কিন্তু শেষের দিকে তাড়াহুড়ো করতে গিয়ে ওএমআর যখন ফিল আপ করবে দেখবে 5-এর দাগের জন্য যে উত্তরটা করেছিলে সেটা হয়তো 6-এর দাগের ঘরে বসিয়ে দিয়েছো, বা 6-এর জন্য যেটা ভেবেছিলে সেটা হয়তো 8-এর ঘরে, মানে চোখটা ঠিকঠাকভাবে তখন হয়তো থাকবে না, মাইন্ড ঠিকঠাকভাবে কাজ করবে না। তার জন্য আমি বলবো যদি 35টার প্রশ্ন হয় তুমি 7টা স্প্যানে ভাগ করে নাও, 5টা 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 করে 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 নাও। আবার যদি 40টার প্রশ্ন হয় তাহলে সেখানেও 8টা স্প্যানে ভাগ করে নাও, যে 8 বার ধরে আমি এটাকে ফিল আপ করবো। এইভাবে করলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনাটা খুবই কম। আবারও বলছি, ক্লাস 11-এর থেকেও ক্লাস 12কে কিন্তু এই ব্যাপারে মানে ওএমআর শিট ফিল আপের ব্যাপারে অনেক বেশি সচেতন হতে হবে। যেহেতু তোমাদের এটা পুরোটাই মেশিনে চেক করা হবে, তোমাকে কিন্তু খুব সচেতনভাবে ফিল আপটা করতে হবে। যেগুলো তোমার ক্লাস 11-এর স্কুলের তরফ থেকে মার্কশিট করে দেওয়া হয়েছিল, এখানে কিন্তু কোনো মার্কশিট জায়গা থাকবে না, তাই অবশ্যই খুব কেয়ারফুলি তোমাকে করতে হবে। আর এখানে আমি যেটা বলবো, এই যে ওএমআর শিটে তোমাদেরকে স্যাম্পল কপি আমি দেখালাম, এটা তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা এটাকে ডাউনলোড করে নিয়ে প্রিন্ট আউট নিয়ে নিতে পারো। একাধিক প্রিন্ট আউট নিয়ে যদি তুমি বারে বারে প্র্যাকটিস করতে থাকো তাহলে কিভাবে ওএমআরটা ফিল আপ করতে হয় সে সম্পর্কে যেমন তোমার আইডিয়া হয়ে যাবে, তারই সঙ্গে সঙ্গে সময়ের মধ্যে কিভাবে ফিল আপ করতে হয় সেটা তুমি জানতে পারবে, এবং ওই সময়ের মধ্যে যে রাউন্ডিংটা ঠিকঠাকভাবে করা সেটাও কিন্তু তুমি শিখে যাবে। তাই খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। এতদিন পর্যন্ত তোমরা যে ট্র্যাডিশনাল ওয়েতে পড়াশোনা করে এসেছো, এখন পদ্ধতিটা সম্পূর্ণ অন্যরকম, তাই তার সঙ্গে তোমাকেও কিন্তু নিজেকে আপডেট করে নিতে হবে। আর তার জন্য আমি বলবো বারবার করে প্র্যাকটিস করতে হবে। এতদিন যখন তোমার কাছে ম্যাথটা খুব কঠিন একটা সাবজেক্ট ছিল, ইংলিশটা খুব কঠিন একটা সাবজেক্ট ছিল, তখন তোমাকে কিন্তু বাড়ি থেকে বলা হয়েছে, তার মানে এগুলোকে বাড়িতে বারবার করে প্র্যাকটিস করতে হবে, তাহলেই তোমার কাছে এটা সহজ হয়ে যাবে। ঠিক তেমনি ওএমআর শিটটাকে যদি তুমি বারবার করে প্র্যাকটিস করতে থাকো, এটাও তোমার কাছে কিন্তু ইজি হয়ে যাবে। প্র্যাকটিস যত করবে তত বেশি পারফেক্ট হবে। মোর প্র্যাকটিস মোর পারফেক্ট, মোস্ট প্র্যাকটিস মোস্ট পারফেক্ট। সুতরাং যত যত প্র্যাকটিস করবে ততই কিন্তু সেটা পারফেক্ট হয়ে যাবে। তো এই ছিল আজকের উপস্থাপনা তোমাদের জন্য নিয়ে আসা, যে ওএমআরটা সঠিকভাবে কি করে তুমি ফিল করবে, সম্পূর্ণটা বলে দিলাম। আজকের উপস্থাপনা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, প্রচুর 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 পরিমাণে শেয়ার করে দাও। কেমন লাগলো কমেন্টে জানাতে একেবারেই ভুলবে না। অন্য কোনো বিষয়ে যদি তোমার কিছু জানার বা জানানোর থাকে সেটাও তুমি কমেন্টের মাধ্যমে জানাতে পারো। প্রত্যেকের সুস্থতা কামনা করে আজকের মতো এখানে শেষ করলাম।